কবিগুরু বহুকাল আগে, বহু শতক আগে তার বিখ্যাত কবিতায় বলেছেন, যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। যে অমূল্য রতনের খোঁজে কসমো ইকোনমিক, মডার্ন ইকোনমিক যখন লড়াই চলছে অসম, তার বাইরে গ্রামের অর্থনীতি, গ্রামের বিকাশ, গ্রামের শিল্প, গ্রামের সংস্কৃতি খুঁজতে খুঁজতে চলে এলাম। কিছুটা স্নিগ্ধতা পেলাম, কিছুটা গন্ধমাখা স্মৃতি। 90 দশকের শেষে এসেছিলাম, তখন পাকা বাড়ি হয়নি, কাঁচা রাস্তা এখনো ছিল, এখনো আছে, কিছুটা পিচ পড়েছে। যার কথা বলছি তিনি নেই, কিন্তু রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছেন প্রথম, আদিত্য মালাকার। রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত, শোলা শিল্পের সম্রাটই বলো না। তারপরে কাত্যায়নী মালাকার। আমার সৌভাগ্য ছিল কাত্যায়নী মালাকারের সাক্ষাৎকার নেওয়ার। তখন আমি সংবাদ মাধ্যমে ছিলাম, খবরের কাগজে ছিলাম, তখন টিভি দুনিয়া ছিল না সে অর্থে। আশিস মালাকার, ইনি আশিস মালাকার, কাত্যায়নী মালাকার আদিত্য মালাকারের সুপুত্র। ইনি রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছেন। যে রাষ্ট্রপতি পুরস্কার তাকে অলঙ্কিত করেছে নিজের এলাকায়, নিজের রাজ্যে, নিজের দেশে, সারা পৃথিবীতে। স্বাগত, অভিনন্দন। নমস্কার। একটা দুটো যুগের পর, মানে প্রায় 90 দশকের শেষে আমার এই গ্রামে আসার সৌভাগ্য হয়েছিল। তখন কাত্যায়নী মালাকারের সঙ্গে আমার মুখোমুখি হয়েছিলাম। আমারও তখন বয়স অল্প। ওনার বহুত পুরনো স্মৃতি। আমার তার সাক্ষাৎকার নেওয়া তখন সাংবাদিকতা সবে কাঁচা হাতে লেখা তখন শুরু। তা সেই সুমধুর স্মৃতি আজও বয়ে বেড়ায়। তা যখন এসছিলাম সুদূর কলকাতা থেকে, বনকাপাসি আসবো না, এটা হতে পারে না। আশিসদা, সভ্য সমাজ ব্যবস্থা আধুনিকরণ হয়েছে, এখন হচ্ছে যে মাল্টিপ্লেক্স সিনেমা হল হয়ে গেছে, শিল্প, ছোট ছোট শিল্পগুলোর অবস্থা খুব খারাপ, কিন্তু আপনাদের শিল্পটা বেঁচে আছে নৈপুণ্যতার কারণে। আর পুজো যখন আসে, এর বাইরেও বিভিন্ন থিম গুলো আপনারা করেন। একটা বলুন, আপনি তো রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছেন, সেই অনুভূতি, এখনকার শিল্প কিভাবে আছেন আপনারা, কত শিল্পী এখানে গ্রামে বাস করে, তাদেরকে সরকার কি করছে? নমস্কার, আমি আশিস মালাকার। দাদা তো আমার সম্বন্ধে সবই বললেন। ব্যাপার হচ্ছে এই কাজটা আমাদের যে আজকে সোলার কাজটা সবাই দেখছে, কিন্তু এই সোলার কাজটার একটা মানে বহু পিছিয়ে গিয়ে আমাকে কিছু বলতে হবে, দু একটা কথা। যেটা কারণ হচ্ছে একটাই, মানে হঠাৎ সোলার কাজটা তো এলো না। এই সোলার কাজটা আসার পিছনে একটা খুব বড় করুণ কাহিনী ছিল। মানে কাহিনীটা বলতে কি, মানে অ্যাকচুয়ালি আজকে আমরা মডেল করছি, ছোটখাটো বহু গিফট আইটেম বানাচ্ছি, কিন্তু সেই সময়ে শুদ্ধ দেবদেবীর সাজ নিয়েই পড়ে থাকতেন আমার ফ্যামিলির লোকরা, মানে আমার দাদু, আমার ঠাকুমা এরা। কিন্তু হঠাৎ জার্মান থেকে রাংতা, মানে আপনারা সবাই জানেন যে ডাকের সাজ, ডাক মিনিংস হচ্ছে বিদেশ থেকে ডাক যোগে রাংতা জরিগুলো আসতো। তা সেইটা হঠাৎ জার্মান থেকে আসা বন্ধ হয়। তখন আমার দাদু মৃত্যুঞ্জয় মালাকার আর আমার ঠাকুরমা কাত্যায়নী মালাকার আর আমার দাদুর এক বন্ধু মুর্শিদাবাদ ওনার বাড়ি ছিলেন রঞ্জন মালাকার, ওনারা তখন চিন্তা করলেন, তাইলে আমরা কি খাবো, রাংতা জড়ি আসছে না, তাহলে আমরা পুজো সাজ করতে পারবো না, আমাদের সংসার চালাতে পারবো না। তখন এনারা চিন্তা করে একটা খাদি কাপড়ের ওপরে একটা বেশ লাগবে, তো খাদি কাপড়ের ওপরে আপনার ওই রাংতা জরিগুলা যেগুলা ডাকযোগে বিদেশ থেকে আসতো, সেইটা ওনারা কি করেছিলেন, চিন্তা ভাবনা করতে 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 ওইটা শোলায় কনভার্ট করেছিলেন। তা এবার শোলা দিয়ে যখনই ওই সাজটা তৈরি করেছিলেন, আর তখন আমাদের কুমারটুলিতে দোকান ছিল, আমার দাদু ওইটা কুমারটুলির দোকানে সাজিয়ে রেখেছিলেন। আর ওনার খুব ভাগ্য ভালো ছিল, তখন নেতাজি সুভাষচন্দ্র বোস এসেছিলেন কুমারটুলিতে ঘুরতে, মানে ওনার বাড়িতে কালী পুজো হয়। যে হঠাৎ ওনার নজরে পড়ে, যে দাদুর কাছে ব্যাপারটা শুনে উনি খুবই গুরুত্ব সহকারে বলেন যে ঠিক আছে, তাহলে আপনি এক কাজ করুন মালাবাবু, আপনি আমার মাকে সাজিয়ে দিন, মানে কালী পুজো। দাদু তো অবাক, যে বাবা দারুণ সুযোগ, সঙ্গে সঙ্গে ওনার বাড়িতে সাজিয়ে দিলেন। এবার ওনার বাড়িতে কালী পুজো হওয়ার ফলে, মানে বিশেষ করে সেই সময় ওনার বাড়ি মানে একটা বিশাল বড় ব্যাপার ছিল। সুভাষচন্দ্র বোস, হ্যাঁ, নেতাজি স্বাধীনতার আন্দোলনের কথা, দেশ কাপ তখন। হ্যাঁ, তা তখন এইটার হওয়ার ফলে এবার সবাই মুখে মুখে শুনে যায়। তখন এবার রানী রাসমণি বাড়ির দুর্গা পুজোয় বরাত পায় আমার দাদু। আচ্ছা। এবার রানী রাসমণি বাড়ি
এইভাবে করতে করতে মতিশীল বাড়ি, আরজি সাহা বাড়ি, বোস বাড়ি, মানে এই করতে করতে তখনকার দিনে আমার দাদু 17টা বাড়ির কাজ করে। আজকে আমরা যেটা বারাহারি দুর্গাপুজো দেখছি, কিন্তু বারাহারি শব্দ তো তখন ছিলই না। আপনি যে নামগুলো করলেন আশিস দা, হ্যাঁ, মুক্ত, মাণিক্য, হিরে, জহরত আর খাদান বললে কম বলা হবে। মানে যে সমস্ত নাম করলেন, সুভাষ বোস থেকে যে লম্বা লাইনটা হ্যাঁ। দিলেন, এবার দেখুন আমি কিন্তু তারপরে আজকের অবস্থাটা খুব করুণ। কারণ হচ্ছে যে এখন সত্যি ঠিক বলছেন যে এত ইকোনমিক্যালি লড়াই চলছে। লড়াই মানে কি, আজকে 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 বর্তমান বাজারে শিল্প নিয়ে টিকে থাকা দায়, কিন্তু আমরা টিকে আছি কারণ একটাই আছে, আমাদের কাজটা একদম ফুললি হ্যান্ডমেড। আচ্ছা, আমাদের দেখুন আজকে আজকে গোটা অল ওয়ার্ল্ডে যত রকম শিল্প আর কাজ আছে সব কিন্তু মেশিনে হচ্ছে, ডাইসে হচ্ছে। আর আমাদের কাজটা বিনা মেশিন, আমাদের ওই চাকু আর কাঁচি যন্ত্র দিয়ে আমরা করি, কেটে 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 করতে হয়। ঠিক আছে, আচ্ছা, সারা বছর কাজটা চলে? সারা বছর আমি তো ওইটাই বলতে যাচ্ছি, নাকি সিজনে কাজটা চলে? আমি ওই যে প্রসঙ্গটা অন্য দিকে চলে গেল, আমি ওইটাকে একটু কমপ্লিট করে দিই, কারণ এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, সবারই জানার দরকার আছে। তখন এটা হওয়ার পরে তাও দাদু এইটা করে 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 অনেক বাড়ির কাজ করে। এবার দেখুন আমার বাবাও আস্তে আস্তে বড় হয়, দাদু মারা যান। এবার আমার বাবা তখন চন্দননগরে একটা জগদ্ধাত্রী কাজ করছিলেন, চন্দননগরে কাজ করছিলেন। তখন কিছু মানে অল ইন্ডিয়া হ্যান্ডিক্রাফট বোর্ড থেকে কয়েকজন এসেছিলেন দিল্লিতে, সরি চন্দননগর ঘুরতে। ওরা দেখে বাড়াতে জিজ্ঞাসা করেছে যে এইটা কাজটা কে করেছে, তখন বলেছে এই ব্যাপার অমুকজন করেছে। তখন বাবাকে উনি বলেন, আপনি কি জানেন আপনাদের এই এত ভালো হাতের কাজের একটা কম্পিটিশন হয়? তখন বাবা শুনলেন, বাড়িতে ঠাকুমা, বাবা ওনারা চিন্তা করে একটা আইটেম বানিয়ে জমা দিয়ে, বা মানে আমার ঠাকুমা প্রথম, সরি আমার বাবা প্রথম অ্যাওয়ার্ডটা পান। এটা কত সাল? 1974 সাল। বেশ, ঠিক আছে, 1974 সালে আমার বাবা, তখন রাষ্ট্রপতি কে? তখন ভিভি গিরি। বেশ। আর আমার ঠাকুমা পেয়েছিল 1979 সালে নীলাম সঞ্জীবা রেড্ডি। আর আমি পেয়েছি 1990 রামেশ্বর ভেঙ্কটরমন। বেশ। আর আমার বাবা আবার একটা অ্যাওয়ার্ড পেয়েছিলেন 2007 সালে, শিল্পগুরু অ্যাওয়ার্ড। শিল্পগুরু মিনিংস হচ্ছে আপনার আপনার কর্মের কৃতিত্বের জন্য আপনি কতজনকে শিখিয়েছেন তার প্রুফ ডকুমেন্টের উপরে আপনাকে অ্যাওয়ার্ডটা দেবে, শিল্পগুরু অ্যাওয়ার্ড। আমার বাবা 2007 পেয়েছিলেন, আমি 2018 পেয়েছি। আচ্ছা, এই জমি জায়গা আছে? আছে টুকটাক, গ্রামে বাস করি, চাল কিনে খেলে তো হবে না। চালটা হ্যাঁ, চালটা চাই। মানে এর বাইরেও সময় পান এই মাঠে যেতে? সময় পান না, মাঠে বলতে হবে লোকজনকে দিয়ে কলাই। আশিস মালাকার একজন রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত, পদক পাওয়া, সারা বিশ্ব পৃথিবী মোটামুটি। না মানে যেহেতু শিল্পগুরু অ্যাওয়ার্ডটা আমি নিজে বলছি, মানে খুবই, না আমি বলি এই শিল্পগুরু অ্যাওয়ার্ডটা আমি মানে সবাই গুরুত্ব নেবেন কি জানি না, গোটা ভারতবর্ষে মাত্র 10 জনকে দেয়। আচ্ছা, হ্যাঁ, আমি বলছি রে, একজন রাষ্ট্রপতি, আপনার ঠাকুমা, বাবা, আপনি মাঠে যান, সময় পান, ধান রোয়া দেখেন, করেন না হয়তো, বাজারও করেন? হ্যাঁ, সবই করতে হয়। মানে বৌদিকে সহযোগিতা সবই করতে হবে। আচ্ছা, আপনার মধ্যে কোনো আত্মহমিকা নেই যে আমি রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছি? কি হবে, আমার বাবা দেখুন, আমার এই, আমি আর একটা খুব সত্যি কথা বলছি, এই কাজের আমার কিচ্ছু কৃতিত্ব নেই। কারণ দেখুন, আমার বাবা বেসটা বানিয়েছে, বাবা লাইন পেতে দিয়েছে, আমরা শুধু সিগন্যালটা দেখছি আর গাড়ি চালাচ্ছি। আচ্ছা, এই শিল্পের ভবিষ্যৎ কি? সোলার শিল্পের ভবিষ্যৎটা কি? সোলার শিল্পের ভবিষ্যৎ আমি আমার দিক দিয়ে যেটা দেখছি, অনুভব করছি, মানে আমি ধরুন 86 সালের কথা বলছি। 86 সালে আমার বাবা প্রথম লন্ডন যান, ঠিক আছে। 86 সাল ঘুরে এসেই আবার 2 মাস পরে আবার চলে গেলেন জাপান। তখন আমি বয়স হয়েছে আমার ছোট, আমি তখন বাবাকে বলছি, হ্যাঁ বাবা তুমিই তো যাচ্ছ, তাহলে কি হবে এইসব কাজ, আমি কাজ শিখে কি করবো? তা বাবা শুধু একটা কথাই বলেছিল, বাবা কাজটা একটু আমার চেয়ে অনেক বেশি যাবে। আপনি কটা দেশ গেছেন? আমি মোটামুটি 8টা গেছি। কোন কোন দেশ? এই আপনার প্রথম গেছিলাম সিঙ্গাপুর, তারপর দ্বিতীয়বার আবার সিঙ্গাপুর, আবার এদিকে গেছি নরওয়ে, এদিকে গেছি স্কটল্যান্ড, এডিনবরা। যখন গেছেন এই দেশগুলোতে, এই মানে ঘুরেছেন, যখন শিল্পী হিসাবে সম্মান পেয়েছেন? ঘুরেছি না, আমি তো ইন্ডিয়ান ফেস্টিভ্যালে আমাকে পার্টিসিপেট করতে, এবং সেই আপনি প্রচন্ড রাষ্ট্রপতি পুরস্কার পাওয়া, প্রচন্ড সম্মান পেয়েছি। আচ্ছা, আমি গায়ানাতে, সাউথ আমেরিকা, একটা ছোট্ট দেশ, গায়ানা লোক সংখ্যা খুবই কম, ওদের আপনার টাউন সার্ভিস, সরি ওদের মানে বাসের সার্ভিস আছে মারুতি ভ্যান,
খুব একটা ছোট্ট দিন, সেখানে আমি 29 দিন ছিলাম। তার মানে আপনাকে কি বলবো, সেই আমি ধরুন 10টা থেকে 5টা পর্যন্ত ডিউটি করতাম, মানে আচ্ছা এখনো আশিস দা আপনি যে কাজটা করছেন, পৃথিবী ঘোরা, বাবা ঘুরেছে, হ্যাঁ, ঠাকুমা পুরস্কার পেয়েছে, তো গর্ব অনুভব হয় না? আপনি এই আমার বংশে। খুব ভালো লাগে। আচ্ছা, মানে ভালো লাগে বলতে কি, ধরুন আজকে আজকে আপনি আমাদের গ্রাম, তো আপনি বহু আগে এসেছেন, সেহেতু বনকাশি সম্বন্ধে আপনাকে বোঝা বলা আমার কিছু না নেই। আজকে বনকাবাসীতে যত বড় বড় বাড়িগুলো দাঁড়িয়ে আছে সবাই কিন্তু সোলার কাজ করে। টোটাল কত এই সোলা শিল্পের কাজ করেন শিল্পী? এবার একটা শুরুতেই মিস হয়ে গেল, বনকাবাসী না বাজার, মানে আমাদের একই মৌজায় দুটো গ্রাম, বনকাবাসী বাজার। না কত শিল্পী মানে এখন এবার এবার আমাদের এই কাজের সাথে, মানে ধরুন আমি সঠিক জানি না, যদি আমাদের গ্রামে 2000 লোক সংখ্যা হয়, আপনি ধরে রাখুন মোটামুটি 1200 লোক এই কাজে ইনভলভ আছে। তাতে রোজগার যা হয় তাতে ঠিকঠাক চলে? ঠিকঠাক কিভাবে চলছে কি না চলছে আপনি একটু গ্রামে ঘুরলেই পেয়ে যাবেন। কিন্তু পাকা পাকা বাড়ি, উঁচু উঁচু বাড়ি, এসি মেশিন দেখছি অনেক। আপনার হয়েছে, আপনিও অনেক প্রতিষ্ঠিত, লড়াই করে করতে হয়েছে। হ্যাঁ, তো তাহলে তো ধরতে হবে যে ঠিকঠাক, কিন্তু আপনাকে আমি সোজা কথা চাষবাস থেকে বলে কি, চাষবাস আছে, চাষবাসও করছে প্লাস এই কাজটাও করছে। একটা জিনিস ভাবুন, মানে আজকের যুগে কত ভালো ছেলে কত দূর পড়েছে, একটা চাকরি পাচ্ছে না। আচ্ছা আপনি আমাকে বলুন তো, মমতা বন্দ্যোপাধ্যায় খুব শিল্প ভালোবাসেন, শিল্পী ভালোবাসেন, উনি বিভিন্ন শিল্পের কথা বলেন, উনি এই শোলা শিল্পের কথা নিশ্চয়ই জানেন। তা কোনোদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা হয়েছে, কথা হয়েছে মুখ্যমন্ত্রী হিসাবে? এটা একটা খুব বড় একটা, মানে আমি মানে নিজেকে খুব ধন্য মনে করি। আমাদের গ্রামের একজন মাস্টারমশাই আছেন হারাধন মুখার্জি, উনি তৃণমূলের মানে একজন খুব ভালো ইয়ে ছিলেন। তা উনি আমাকে হঠাৎ একদিন বলেন যে আশিস তুই একটা মমতা ব্যানার্জি বানাতে পারবি? কি হবে বানিয়ে? বলছি তুই বানা, তাহলে আমাদের বনকাবাসী শিল্পীদের একটা উপকার হবে। আমি মানে তখন উনি রেলমন্ত্রী ছিলেন, একাদশীর দিন, মানে মুখ্যমন্ত্রী হিসেবে রেলমন্ত্রী, বুঝে গেছি, রেলমন্ত্রী হিসাবে আমি ওনাকে তখন একটা ওনার মোমেন্টো বানিয়ে পশ্চিমবাংলার মধ্যে সর্বপ্রথম মডেল কিন্তু আমি। কোথায় দিয়ে এসেছিলেন? ওনার বাড়িতে কালীঘাটের বাড়িতে এসেছিলেন আমাদের গ্রামে প্রায় 16-17। কিন্তু মুখ্যমন্ত্রী হিসাবে আপনি দেখা করেন? মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে আপনি দেখা করেন? আপনার খোঁজ নেন? না, মুখ্যমন্ত্রী হওয়ার পরে তো ওনার কাছেই যেতে পারছি না। কেন? ভগবান জানে। কিন্তু আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী সবাইকে উনি ভালোবাসেন। কিন্তু ওই কাছে যাওয়াটাই তো ব্যাপার। বুদ্ধদেব ভট্টাচার্য দেখেছেন? বুদ্ধদেব ভট্টাচার্যকে আমি কলকাতা হস্তশিল্প মেলায় ওনার সঙ্গে কতবার আমার সাক্ষাৎ হয়েছে। আমি একটা গণেশ বানিয়েছিলাম, গণেশ ইঁদুর তাড়ি পেরে দিচ্ছে, গণেশ খেয়ে মাতাল হয়েছে। উনি আমাকে প্রশ্ন করেছিলেন, আচ্ছা আপনি এটা কেন করলেন, গণেশকে আপনি মাতাল কেন করলেন? স্যার কিছু মনে করেন না, আমাদের সমাজটা পুরো মাতালের দিকে এগিয়ে যাচ্ছে। তাহলে আপনার প্রশ্নের উত্তর পাওয়া গেল, বুদ্ধদেব ভট্টাচার্যের সঙ্গে কথা হয়েছে, দেখা হয়েছে, তিনি প্রয়াত হয়েছেন, মন খারাপ হয় না? নিঃসন্দেহে সেদিন আমার চোখে জল চলে এসেছিল। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আপনার দেখা হয়নি? যখন দেখা হয়নি, এই যে একটা রেলমন্ত্রী যখন ছিল তখন এই যে মাটি উৎসব হয় বর্ধমানে, তখন কিন্তু বর্ধমান সেরা শিল্পী হিসাবে আমাকে এটুকুন একটা সম্মান দিয়েছিল। কিছু কথা হয়েছিল বুদ্ধদেব ভট্টাচার্যের সঙ্গে আপনার? কথা 2-3 বার কথা হয়েছে, কিন্তু এনাকে তো এখন সোজা কথা বলতে গেলে, দেখা করতে গেলে মানে সেই অনেক এসব আর বলা খুব। আচ্ছা যাই হোক, এই হচ্ছে ব্যাপার আমাদের কাজটা। আর কাজের যে বিষয়টা বলি, কাজের বিষয়টা হচ্ছে আজ যে ধরুন কাজটা প্রচন্ড ভাবে চাহিদা এই কারণেই, 1 নম্বর দেখুন আমাদের হাতির দাঁত ব্যান্ড, ঠিক আছে, আর আমাদের হাতির দাঁতটা সাবস্টিটিউট হচ্ছে গিয়ে শোলা, 1 নম্বর। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে শোলাটা, মানে দেখুন আপনি ভালো করে লক্ষ্য করবেন, আপনার ফ্যামিলিতে ধরুন মা বাবা আগে কোনো অনুষ্ঠান হলে কি করতেন, একটা নয় শাড়ি নয় সোনার গয়না কিনে নিয়ে যেতেন। কিন্তু বর্তমানে দেখুন যুগের পরিবর্তনের সঙ্গে সঙ্গে এটাও পরিবর্তন হয়েছে। এখন তার কারণে দেখুন এই যে গভর্নমেন্ট থেকে শোরুম করেছে না, বিশ্ব বাংলা, মঞ্জুসা, সেখানে তো আমাদের মতো শিল্পীদের কাজ আছে। বিক্রি বাটা হয় ওখানে? ভালো বিক্রি হয়, ভালো বিক্রি হয়। লাভের গুড় কে হয়? না সেটা আমাদের চলে যায়। যাক, আমি শুরু করেছিলাম কবিগুরু দিয়ে, আমি শেষ করবো আশিস দা কবিগুরুর কবিতা দিয়ে শুরু করব। যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো ভাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। পেয়েছি, অমূল্য রতন পেয়েছি, আশিস মালাকারকে পেয়েছি, রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছেন, এই গ্রাম সভ্যতা সম্পর্কে তার অভিজ্ঞতা বিরাট, দেশ বিদেশ ঘুরেছেন, সুনাম পেয়েছেন। তবে শিল্পের সংকট আছে, অর্থনৈতিকভাবে আছে, গ্রামে খেটে খাওয়া প্রত্যেক স্তরে মানুষ আছে, শিল্পীরা আছেন। আর প্রয়াত মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের সঙ্গে তার কথা হয়েছে, একবার নয় একাধিকবার হয়েছে, বা দুবার হয়েছে।
কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী যখন রেলমন্ত্রী ছিলেন তখন তিনি তাকে মানিয়ে দিয়েছিলেন সোলার, মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু মুখ্যমন্ত্রীর সাথে তার কথা হয়নি। দেখা যদি হয় কোনদিন মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করবেন, যেহেতু নিরাপত্তার ব্যাপার আছে। তাই গ্রাম ঘুরতে ঘুরতে আমি আমাদের একটা আমি অনেকটা স্নিগ্ধতা পেলাম, যেহেতু কাত্তানি মালাকারকে দেখার সৌভাগ্য আমার হয়েছিল। সাক্ষাৎকার নেওয়ার সৌভাগ্য হলো আমার একজন রাষ্ট্রপতি পদক, রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত শিল্পী। তাকে আমার আমার প্রণাম আপনাকে। আমার আপনি হচ্ছে, আপনারা হচ্ছে এই সভ্যতার শিরদাঁড়া, যে শিরদাঁড়াটা এখনো সোজা রয়েছে। অর্থনৈতিকভাবে সোজা আছে ঠিকই, কষ্ট আছে। আপনারা সবাই আসবেন গ্রামে, বনকাপাসী শোলা গ্রাম ঘুরবেন, দেখবেন শিল্পীদের ভাবনা, তারা কতটা ভালো আছে, কতটা কষ্টে আছে, সরকার কি করছেন। তাই আমার অনুরোধ, কেন্দ্র এবং রাজ্য দুজনেরই অনুরোধ, যে এই শিল্পটাকে বাঁচানোর জন্য আপনাদের উদ্যোগ। আমি কি মাঝে একটা কথা বলতে পারি? যেটা হচ্ছে দাদা যে কথাটা বললেন যে উভয় সরকারকেই, কারণ এই মধ্যেখানে আমাদের মতো মানুষদের মরণ হয়ে যাচ্ছে। কারণ দেখুন, আমি সারাদিন বসে কাজ করি, তো আমার রেডিও হচ্ছে সঙ্গী। রেডিও খবরে দেখছি, শুনতে পাচ্ছি এই বিশ্বকর্মা প্রকল্প, এই কি কত রকম ব্যাংক লোন দিচ্ছে। কিন্তু আমি একজন সামান্য ব্যক্তি, যাক ভারতবর্ষে কিছু একটা সম্মান পেয়েছি, ব্যাংকে যখন যাচ্ছি সব রিফিউজ। বেশ, বিশ্বকর্মা প্রকল্প মোদী সরকারের, ব্যাংক মোদী সরকারের। শিল্পীর ব্যথা আছে, ব্যাংকের ঋণ পাওয়ার ক্ষেত্রে তার ব্যথা আছে। আর আশা করি অন্তত डॉक्टर निर्मला सीतारमण केंद्रीय अर्थमंत्री, मैं आपसे हिंदी में बात बता रहा हूँ, जो इंसान से मैं बात कर रहा हूँ उसका भी काफी लंबा ठिकाना भी है, तो उनके बारे में सोचिए, सोचना भी चाहिए। আপনারা সবাই আসুন, রাজ্য এবং কেন্দ্র উভয় পক্ষের সম্মিলিত অর্থনৈতিকভাবে সমৃদ্ধ দরকার আছে। নমস্কার, আমি নয়ন রায়, আমার চিত্র সাংবাদিক ঐন্দ্রিলা ব্যানার্জি,